হয়তো আমাদের মানে একজন কি বলবো যে আমাদের বিদেশি লিসনার, তার আমরা ইমেইল পড়লাম। এবার দেশে একজন, তিনি লিখেছেন, তার নামটা আমি পড়তে পারছি না কিন্তু তার নামটা আমি দেখতে পাচ্ছি। তিনি লিখেছেন যে আমি এবার এইচএসসি এক্সাম দিলাম, আমি আমার একটা ঘটনা শেয়ার করতে চাই, বাট I'll request you যে please don't tell my identification to anyone, okay? Because এই ঘটনাটা কারোর সাথে শেয়ার করতে অনেকবার নিষেধ করা হয়েছে, তাও আমি এই ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করছি because I need someone to share it, okay? So আমার মনে হয় যে আমরা সেজন্য একেবারে পারফেক্ট, বিকজ আমি দেখলেনই যে আপনার নামটাও বলি নাই। আচ্ছা, ঘটনাটা 2009 সালের। আমি তখন মাত্র এসএসসি এক্সাম দিলাম। এসএসসি এক্সাম দেওয়ার পর 3 মাস ছুটি, বাট আমার বাবা অনেক অসুস্থ ছিলেন বলে বাবা এবং মা ইন্ডিয়াতে যান ট্রিটমেন্টের জন্য। বাসায় আমি এবং আমার ছোট ভাই থাকি। টাইম পাসের জন্য কোনো সোর্স না পাওয়ায় আমি একদিন দুষ্টুমি বুদ্ধি আঁটি যে আমি রাতে আননোন নাম্বারে কল করব এবং মানুষকে ডিস্টার্ব করব। যেই ভাবা সেই কাজ, আমি একটা নিউ সিম কিনে ফেলি শুধু এই কাজে ইউজ করার জন্য। সেদিন রাতে বেশ আনন্দ নিয়ে একটা আন্দাজে একটা নাম্বারে কল করি। অ্যাট ফার্স্ট আমি শুনতে পাই যে কলার টিউন হিসেবে আরবি সূরা সেট করা আছে। ওকে, সো আমি ভাবলাম যে এটা মেবি কোনো হুজুরের নাম্বার হতে পারে, বাট আমাকে অবাক করে দিয়ে একটা অনেক সুইট ভয়েসে কেউ একজন ফোনটা ধরলো। এটা একটা মেয়ের ভয়েস ছিল এবং আমি ওর ভয়েস শুনে তাজ্জব হয়ে গেলাম যে এত সুইট কারো ভয়েস কিভাবে হতে পারে। আমি অ্যাট ফার্স্ট ওকে সালাম দিয়ে ওর সাথে গল্প করা শুরু করলাম। ওর নামটা ছিল তিবা। মেয়েটাও অনেক ফ্রেন্ডলি ছিল, সো আমি ভাবলাম যে ওকে পটানো আমার জন্য তেমন কোনো ব্যাপারই না। আফটার 3 মান্থস আমাদের ফ্রেন্ডশিপটা আরো ডিপ হলো। ও নাকি বাড়ি ধারাতে থাকতো। আমি ওকে অনেক পার্সোনাল লাইফ নিয়ে অনেক কোয়েশ্চেন করতাম, বাট সে কোনো সময় ওরকম ক্লিয়ার কোনো অ্যান্সার আমাকে দিত না। ওকে জানার আগ্রহ আমার আরো বেড়ে যায়। সো আমরা একদিন ঠিক করি যে আমরা দেখা করব। তো আমরা এক স্যাটারডেতে বের হলাম দেখা করতে। আমাদের দেখা করার কথা ছিল ধানমন্ডির একটা রেস্টুরেন্টে। আমি বিকেল 4টায় সেখানে গেলাম, বাট আস্তে আস্তে ও 5টা বাজিয়ে দিল। ওকে দেখার আগেই ও আমাকে দেখেছিল অ্যান্ড আমাকে পিছন থেকে এসে একটু ধাক্কা দিল। আমি ঘুরে ওকে দেখলাম। আই ওয়াজ টোটালি শকড। আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনাকে চিনল কিভাবে? মেবি আপনারা মনে হয় ড্রেসটা ঠিক করে গিয়েছিলেন, সেটা উল্লেখ করেননি। এবং তিনি বলছেন যে এত সুন্দর আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তিনি খুব নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না। বাট ওই দিন ও বলল যে ওর নাকি এসিতে প্রবলেম হয়, মানে এয়ার কন্ডিশনার থাকলে বা এয়ার কুলার চললে তার প্রবলেম হয়। তো তিনি বলছেন যে রেস্টুরেন্টের ভেতরে যেতে চাইল না। তাই আমরা ঠিক করলাম যে আমরা রিক্সাতে ঘুরবো। আমরা রিক্সা নিয়ে ধানমন্ডি থেকে মোহাম্মদপুরের দিকে যেতে থাকলাম। বাট হঠাৎ কোনো কারণ ছাড়াই প্রচন্ড ঝড় শুরু হলো। সো আমরা পলিথিন নিলাম, মাঝখানে ওর সাথে অনেক কথাই হলো। আমরা জাস্ট একটা কথাই মনে হচ্ছিল যে আমার লাইফে এই মেয়েটা মানে এত ভালো একটা ফ্রেন্ড আমি পেয়েছি। বাট ওর একসময় ওর হাতে টাচ লাগার সঙ্গে সঙ্গে দেখলাম যে বরফটা, মানে গাটা বরফের মতো ঠান্ডা। হঠাৎ আমি যেটা দেখলাম সেটা হলো যে পাশে তাকিয়ে দেখলাম যে আমার পাশে সাদা শাড়ি পরা একটা বুড়ি মহিলা বসে আছে এন্ড তার মুখে অসংখ্য কালো এবং বড় টিউমার। এন্ড আমার চোখ আচ্ছা, চোখের মধ্যে বিশাল গর্ত। আমি ভয়ে একটা চিৎকার দিয়ে উঠি, আর তারপর আর কিছু মনে নাই। হঠাৎ করে আমি ফিল করলাম যে আমি একটা হসপিটালের বেডে শুয়ে আছি। ডক্টর এসে আমাকে জিজ্ঞেস করলো যে আমার কি হয়েছিল, বাট আমি কোনো অ্যান্সার দিতে পারলাম না, বিকজ আমি নিজেও জানতাম না আমার অ্যাকচুয়ালি কি হয়েছিল। তখন ডক্টর আমাকে বললেন যে আমি নাকি রিক্সাতে অ্যাক্সিডেন্ট করেছিলাম অ্যান্ড আমি নাকি অলৌকিকভাবে বেঁচে গেছি। একটা বাস এসে অনেক জোরে রিক্সাতে আঘাত করে এবং রিক্সাটা ভেঙে চুরমার হয়ে যায়। রিক্সাওয়ালা অ্যান্ড তিবা কাউকেই নাকি ওখানে পাওয়া যায়নি। আমি অনেক বড় একটা শক পেলাম এবং বাসায় এসে তিবার নাম্বারে কল করলাম, বাট ওর সেল অফ পাই। আমি পাগলের মতো হয়ে যাই। আমার সেল ফোনটা হারিয়ে গিয়েছিল। ওই দিন আমি পরের দিন সিম তুলতে যাই। যখন কাস্টমার কেয়ারে যাই তখন আমার নাম্বারটা বলল যে আমি যখন আমার নাম্বারটা বললাম তখন ওরা এমন ভাবে তাকালো যেন আমি একটা পাগল। ওরা বলল যে এই সিমটা কখনো ইউজ করা হয়নি।
আমি স্তব্ধ হয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম অ্যান্ড ওদের বললাম ভালো করে একবার দেখতে, বাট ওরা দেখে একই অ্যান্সার দিল। কিছুক্ষণ পর ওদের তিবা নাম্বারটা দিয়ে জিজ্ঞেস করলাম যে সিমটা দিয়ে লাস্ট কোথায় কল করা হয়েছে, বাট ওরা বলল যে এই নাম্বারটায় কোনো সিমই নেই। সেই দিনের পর থেকে আমি লাইফে খুব বাজে হয়ে যায় আমার লাইফটা, এবং আমি আমার স্বপ্নে আগে অনেক ফিউচার জানতে পারি, এবং এই সবই খুব খারাপ খবর। এবং এক্সাম্পল হিসেবে বলছি যে গত 1 তারিখ আমি স্বপ্ন দেখি যে আমাকে কে যেন কল করে বলছে, তোকে আমি ভয় দিয়ে মারবো, তোকে আমি কষ্ট দিয়ে মারবো, আগে তোর বংশ শেষ করব, এবং তৈরি হ তোর কাছের মানুষকে বিদায় দেওয়ার জন্য। অ্যান্ড সবচেয়ে বাজে ব্যাপারটা হলো যে 3 তারিখে আমার মেজো মামা, যে আমাদের নিচের ফ্ল্যাটে থাকতো, সে কোনো কারণ ছাড়াই রাত 3টার সময় মারা যান। যখন অ্যাকচুয়ালি আমি স্বপ্নগুলি দেখি ঠিক সেই সময়ই তিনি মারা যান। আমি জানি না কেন এসব হচ্ছে, এবং আমার ফ্যামিলিতে প্রায় 11 জন মেম্বার এভাবে মারা গেছে। আমি এখন আব্বু আম্মুকে আগেই মরার খবর বলে দিতে পারি। সো এই ছিল ঘটনা, এবং ঘটনাটা খুবই অস্বাভাবিক। তারপরে উনি পাঠিয়েছেন এবং নিজের আত্মীয় স্বজন মারা যাবার খবর দিয়েছেন। দ্যাটস ওয়াই আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর আপনারা যে কোনো এক্সপিরিয়েন্স বা যা ইচ্ছা আপনারা শেয়ার করতে পারেন আমাদেরকে SMS এর মাধ্যমে। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। মৃত্তিকা খুলনা থেকে SMS করেছেন, এবং তার ভাল লাগছে আজকের ভূত FM সেটা জানিয়েছেন। আদিব লিখেছেন, হাই ভাইয়া, আমি ভূত FM শুনছি। ফারহানা লিখেছেন যে তার আজকে মামার বার্থডে। ওকে, আপনার মামাকে বার্থডে উইশ করলাম। ওবায়দুল ইসলাম রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি ভূত FM শুনছেন, খুব এনজয় করছেন। থ্যাংক ইউ সো মাচ। মাহবুব, মারিয়া, মহিমা, তারা 3 জন মিলে ভূত FM শুনছেন আমাদেরকে। এছাড়া বলছেন যে শারিউতুল্লাহ, তিনি আমাদের SMS করেছেন, এবং তিনি অনেক পছন্দ করেন ডিম খেতে, এবং ভূত FMটা তিনি ডিমের মতোই পছন্দ করেন সেটা জানিয়েছেন। জাফরিন আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, ঈদ মুবারক জানিয়েছেন, এবং এটা তার ফার্স্ট SMS। আর তারিকুল ইসলাম আমাদের SMS করেছেন, ভূত FM তার কাছে ভালো লাগে। এছাড়াও হিমু রাজশাহী থেকে SMS করেছেন আমাকে। রাব্বি, নীরব, আলিফ, নয়ন আমাদেরকে SMS করেছেন। ঘোস্ট কিলার সিলেট থেকে, সুমন চট্টগ্রাম থেকে, এছাড়াও আমাদেরকে জন SMS করেছেন, রিয়াল SMS করেছেন আমাদেরকে, তাহসিন SMS করেছেন, রাবেয়া SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে হিরো, আরিফ SMS করেছেন, এছাড়াও SMS করেছেন বাবু খুলনা থেকে। আরো অসংখ্য SMS রয়েছে, SMS গুলো আমরা এক একে পড়বো, তবে তার আগে একটা ঘটনা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন একজন গেস্ট, যিনি আজকে তার ঘটনা শেয়ার করবেন। আপনার নামটা একটু বলবেন। হ্যালো লিসেনার্স, আমি মিথুন। আমি এর আগেও একবার এসেছিলাম। আমি প্রথমে দর্শকদের ধন্যবাদ লিসেনার্সদের ধন্যবাদ জানাচ্ছি তাদের অসংখ্য মেইল এবং রিপ্লাইয়ের জন্য, এবং যার ফলে আজকে আমাদের সেকেন্ড টাইম এখানে আসা, এবং সাথে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে এক্সপিরিয়েন্সটি শেয়ার করব সেটা আমার ছোট ভাইয়ের সাথে ঘটেছিল। সেটা আজ থেকে আরো 3-4 বছর আগের ঘটনা, কোরবানির ঈদ। তো ঈদে আমরা ফ্যামিলির সবাই মোটামুটি দেশের বাড়িতে চলে যাই। তো ওইবার আমি যেতে পারিনি আমার এক ফ্রেন্ডের বিয়ের কারণে, আর আমার ছোট ভাই, ওর একটা কাজ ছিল, বিশেষ জরুরি কাজ, ও যেতে পারেনি। তো আমরা দুজনই ঢাকাতে থেকেছিলাম। তো আমি ঈদের পর দিন চলে যাই কুমিল্লাতে ফ্রেন্ডের বিয়েতে, আমার ছোট ভাই বাসায় একা। তো আমি বিয়েতে ছিলাম, তো ছোট ভাই হঠাৎ করে ফোন দিল আমাকে, ফোন দিয়ে বলল যে ভাই একটা দুঃসংবাদ আছে। আমি বললাম যে কি? ও বললো যে ভাই আমাদের নিচতলায় যে একটা মেয়ে ছিল, মেয়েটা সুইসাইড করেছে আজকে। ইট ইজ ভেরি স্যাড। আর আরেকটা বিষয় যে বেশি খারাপ লাগার জন্য, যেটা বেশি খারাপ লেগেছিল সেটা হলো যে মানে ওই মেয়েটার সাথে আমার ছোট ভাইয়ের ভালো একটা ইন্টারেস্ট ছিল, কারণ ওরা মানে খুবই ক্লোজ ছিল, এবং মানে একই ক্লাসে পড়তো, যার ফলে মানে আমাদের ফ্যামিলির সাথে ওর একটা মানে আসা যাওয়া ছিল। মানে জিনিসটা আমাকেও বেশ আঘাত করেছিল, অকাল মৃত্যুটা। যাই হোক, তো মানে আমার ছোট ভাইয়ের নাম জ্যোতি। ও আমাকে কিছুক্ষণ পর ফোন দিয়ে বললো যে ভাইয়া আরো একটা অদ্ভুত ঘটনা আছে এখানে, যে ওই আমাদের যে আঙ্কেল, উনি ওখানে থাকেন, উনি দেশের বাইরে থাকেন, আর আন্টি
কে মানে তাদের নিচতলার যে ফ্যামিলি ওনারা তাদের সাথে নিয়ে গেছেন। এখন মেয়েটা 3 তলায়, আমি 4 তলায় একা বাসায়, আর কেউ নেই। তো আমি বললাম যে তোর কি ভয় লাগছে? না ভয় লাগছে না, তবে একটু অস্বস্তি ফিল করছি। হ্যাঁ না এটা কোনো বিষয় না, তুই সমস্যা নেই। আর তারপরে এরপরেও 12টার দিকে আমাকে ফোন করে ভাইয়া একটা প্রবলেম হচ্ছে। আমি বললাম যে কি প্রবলেম হচ্ছে? তো বললো যে প্রবলেমটা হলো যে আমার লাইট টিভি দেখে লাইট অফ করে শুয়েছি, তো এখন আমার মনে হচ্ছে আমার খাটের নিচ থেকে কেউ নক করছে। ওকে, তাই আমি বললাম যে খাটের নিচে নক করবে কে? তোর আমার খাটের ভিতর কোনো ইঁদুর টিঁদুর আছে? তোর ওর খাটটা বক্স খাট, তো ভিতরে কি কিছু দেখা যাচ্ছে না? ও বলে যে না ইঁদুর না, ইঁদুরের শব্দ এরকম না, একদম মনে হয় যে কেউ নক করলে যেরকম শব্দটা হয় শব্দটা সেরকম হচ্ছে। আমি বললাম যে না এটা হওয়ার কোনো কথা না, তুই এগুলা মানে মাথায় নিস না, আমার মনে হয় যে ওই মৃত্যু বা এই টাইপের বিষয়গুলোর জন্য তোর মাথার ভিতর জিনিসগুলো করছে, তুই এটা লিভ কর। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো কিছুক্ষণ পর ঘন্টাখানিক পর আবার আমাকে ফোন দিল, ভাইয়া বললো যে ভাইয়া সব প্রবলেমের মাত্রা তো আরো বাড়ছে। আমি বললাম যে এখন আবার কি হলো? বললো যে এখন একটা শব্দের সাথে এক ধরনের ফিসফিসানি আওয়াজ শুনতে পাচ্ছি, মানে একটা কিশোরী কণ্ঠের ফিসফিসানি শব্দ। আমি বললাম যে ফিসফিসানি শব্দ মানে কি তুই কোন শব্দটা কি ফিগার আউট করতে পারছিস কি বলতে চাচ্ছে, বা এরকম কিছু কোনো ওয়ার্ড মিনিং করে কিনা? বললেন না কোনো ওয়ার্ড মিনিং আমি বুঝতে পারছি না, আমি শুধু শুনছি এক ধরনের ফিসফিস শব্দ হচ্ছে। ও বললো যে আমার খুব খারাপ লাগছে, জিনিসটা আমি নিতে পারতেছি না। তার আগে আপনি একটু বলেন যে আপনার ভাই এই যে মানে সে কেমন ছিল? আপনি হ্যাঁ আমার ভাই একটা ওর সম্বন্ধে একটু বলেন। আমার ভাই খুবই মানে ওটা কি বলে খুবই ফানি টাইপের একজন লোক। ও কখনোই মানে ভৌতিক এই বিষয়গুলো কখনোই ওর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। আমরা মাঝে মাঝে হরর ছবি দেখলো ও জিনিসগুলো দেখতো না, ওর কাছে জিনিসগুলো কমেডির মতো লাগতো। সো মানে এই টাইপের হরর বিষয় নিয়ে ও কখনোই খুব একটা মাথা ঘামায়নি এবং খুবই রিয়েলিস্টিক টাইপের ছিল এবং খুব ফানি ছিল। এনিওয়ে তো এরপরে আবার আমাকে ফোন দিল ঘন্টাখানিক পর যে ভাইয়া প্রবলেমের মাত্রা আরো বাড়তেছে। আমি বললাম যে কি হয়েছে? ও বললো যে এবার মানে শব্দ আরো বেড়ে যাচ্ছে, থেকে শব্দ আরো লাউডার হচ্ছে। তো ভেরি প্রবলেমেটিক একটা বিষয় হচ্ছে। তাহলে আমি বললাম যে কাজ কর, তুই বাসার সব লাইট গুলা জেলে জোরে গান ছেড়ে রাখ, জিনিসটা আমার মনে হয় অনেকটা কাটিয়ে দিবে। এরপরে ও তাই করলো এবং করার পরে আর কোনো ফোন টোন করলো না। এরপরে আমি ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর 2-3 বার ফোন রিং হলো, ও ধরলো না, রিসিভ করলো না। তারপর চতুর্থবার ফোন রিসিভ করলো। রিসিভ করার পরে আমি মানে আমার এখন মনে আছে 11 সেকেন্ড কলটা স্টেজ করছিল। তো 11 সেকেন্ডে আমি ওর কোনো কথা শুনিনি, একজনের দস্তাদস্তি শব্দ শুনলাম এবং নিচে ফ্লোরে কিছু রেখে টানাটানি করলে যেরকম শব্দ, এরকম মানে অদ্ভুত ধরনের এক ধরনের শব্দ শুনতে পেলাম। তো এটা শোনার পর 11 সেকেন্ড পর ফোনটা কেটে গেল। তো এরপর আমি ট্রাই করলাম, ফোন সুইচ অফ, আর ফোন বাজছে না। তো আমি ওর এক ফ্রেন্ড ছিল বাসা আমাদের মোটামুটি বাসার কাছে, আমি ওকে ফোন দিয়ে বললাম যে জ্যোতির এই অবস্থা, তুমি একটু দেখো তো ফোনে। ও বলল ভাই আমি তো ঈদের দেশের বাড়ি চলে গেছি, আমার তো ঢাকাতে নাই। এরপরে আমি আর বাবা মাকে জিনিসটা মানে জানালাম না, কারণ তারা নাই বাইরে আসছে, তো তারা টেনশন করবে শুধু শুধুই করে। তো আমি করলাম কি মানে পরবর্তীতে যেই মানে মানে বাসের জন্য ওয়েট করতেছিলাম যে আমি এখন চলে যেতে হবে, কারণ ছোট ভাইয়ের অবস্থা খুব খারাপ। তো আমি একদম ফার্স্ট যে বাসটা ছাড়লো ওখান থেকে ওটাতে ব্যাক করলাম। তো আমার ফিরতে প্রায় 9:30 মতো বাজে। বাসায় আসছি, বাসায় আসার পর কলিং বেল দিলাম কয়েকবার, কিন্তু কোনো রিপ্লাই নেই, ভিতর থেকে কেউ আসছে না। তারপর আমি বাসার কেয়ারটেকারকে সাথে নিয়ে তালা ভেঙে ভিতরে ঢুকলাম। ঢুকার পর আস্তে আস্তে ওর রুমে ঢুকলাম। ওর রুমে ঢোকার পর আমার যে জিনিসটা দেখলাম সেটা আমার এতখানি এক্সপেকটেশন ছিল না। আমার মানে পুরা রুম আলো একদম এলোমেলো করা, তারপর বড় একটা আলমারি ছিল, আলমারিটা সরানো এবং আমার ছোট ভাই বডিটা নিচে পড়ে আছে। আলমারিটা কিরকম ছিল? আলমারিটা বেশ বড় এবং ভারী একটা আলমারি ছিল। মানে এটা কি তার পক্ষে সম্ভব? না, এটা ওর পক্ষে কেন, এটা যখন মানে কোনো মালপত্র ছাড়াও আমরা যখন লাগে, আমাদের 3-4 জন লাগে এটা মানে এক জায়গায় এক রুম থেকে আরেক রুমে আনতে। তো সেই আলমারিটা সরানো এবং রুমের অবস্থা খুবই খারাপ। এবং আমি একটা জিনিস তখন খুব মানে আমি অস্থির থাকার পর একটা জিনিস নোটিস করছিলাম যে রুমের ভিতরে অদ্ভুত একটা গন্ধটা মানে আমি এর আগে এরকম কোনো গন্ধ এক্সপিরিয়েন্স করিনি আসলে। তো যাই হোক, আমি তখন চিন্তা আমার ছোট ভাইকে নিয়ে যে ওর কি অবস্থা। তো ওকে দেখলাম যে জ্ঞান হারানো, তো আমি তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গেলাম। তো ঘন্টা 2 পর ওর জ্ঞান ফিরলো, তখন আমি ওকে এই সম্বন্ধে কিছু জিজ্ঞেসই করিনি। তো পরে সুস্থ হওয়ার পর বাসায় আসার পরে আমি একসময় জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছিল। ও কিছু বললো না। তা আমি আবার কিছুদিন পর আবার জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছিল ওই দিন, তুই কিছু মানে বলছিস না কেন? ও বললো যে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এবং প্লিজ এটা নিয়ে আমাকে কখনো জিজ্ঞেস কর না। তো
এরও অনেকদিন পর আমি আবার ধরলাম, আমার আরো কাজিন টাজিন ছিল, যে ও বললো সেদিন খুব মোটামুটি বিরক্ত হয়ে বলছিল যে আমাকে এটা নিয়ে কখনো কিছু আস্ক করবা না, কখনো জিজ্ঞেস করবে না, কারণ আমাকে বলা হয়েছিল এটা যাতে আমি না বলি। এবং এরপর থেকে আমার ছোট ভাই অনেক নিস্তেজ হয়ে যায়, ও ওই ফান টানের বিষয়গুলো ওর ভিতর থেকে অনেকটা কমে যায়, এবং আর এই ভুট্টুর টাইপের বিষয় নিয়ে আর কখনো ফান টান ও কখনোই করেনি, এবং কোনো মতামত নাই কোনো ধরনের কোনো কমেন্টস আর কি এই টাইপের বিষয়ে তার কোনো ইন্টারেস্ট বা কখনোই কোনো ধরনের ইন্টারেস্ট। আচ্ছা, আপনারা যখন যে হসপিটাল নিয়ে গেছিলেন, ডাক্তাররা দেখে কি বলছিল? ডাক্তাররা দেখে বলছিল যে এক ধরনের আমি বললাম যে অজ্ঞান কারণটা কি, বললো যে এটা কোনো হঠাৎ করে ভয় পেলে মানুষের মাঝে মাঝে এরকম হয়ে যায়, সেটা কোনো ফিজিক্যালি কোনো ধরনের ডিসঅর্ডার হয়নি আর কি। আচ্ছা, সো এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ। আর আমার যেটা মনে হয় যে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনাদের সাথেও ঘটে, সেগুলো আমাদের এসএমএস করে জানান। নাজমাউল আমাদেরকে এসএমএস করেছেন বাগেরহাট থেকে, ঈদ মোবারক জানিয়েছেন। অগ্রিম মাসুমা সিলেট থেকে, তিনি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান জানিয়েছেন, থ্যাংক ইউ। সাইদ এবং আরাফাত আমাদের এসএমএস করেছেন, এছাড়াও রাজ এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন রিপন, আমাদেরকে এসএমএস করেছেন ব্ল্যাক ডায়মন্ড, এসএমএস করেছেন নাইম বরিশাল থেকে, খুবই এনজয় করছেন জানিয়েছেন। এছাড়াও আমাদের সামিয়া সিলেট থেকে এসএমএস করেছেন এবং ঈদ মোবারক জানিয়েছেন তিনি। লিপা আমাদের এসএমএস করেছেন, এছাড়াও নাদিম এসএমএস করেছেন কিং অব দ্য ওয়ার্ল্ড বরিশাল থেকে। এছাড়াও আমাদেরকে পারমিতা এসএমএস করেছেন, পারমিতা এন্ড রাহুল, তারা দুজন মিলে একসঙ্গে এনজয় করছেন ভূত এফএম। ইমরান আমাদের এসএমএস করেছেন, তিনি ভূত এফএম এর রেগুলার লিসনার, ওকে থ্যাংক ইউ। তন্ময় আমাদের এসএমএস করেছেন, ভূত এফএম শুনছেন এবং ভয় পাচ্ছেন তারপরেও শুনছেন, থ্যাংক ইউ। যারা ভয় পাচ্ছেন তারপরেও শুনছেন, আজকে আসলে ইনফ্যাক্ট ঢাকা শহরটা ঠিক অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ঢাকা শহর ফাঁকা হলে আমার তো খুব আশাবাদী হয়ে যায় আমি আর কি, যারা ঢাকাবাসী তাদের জীবনে নিশ্চয়ই এরকম এক্সপেরিয়েন্স ঘটবে, সেই এক্সপেরিয়েন্স গুলো নিশ্চয়ই আমরা জানতে পারবো এবং আপনারা শেয়ার করবেন। আচ্ছা, সিমি আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে, তাওহিদ এসএমএস করেছেন যশোর থেকে, যশোর পলিটেকনিক থেকে আর কি। এছাড়াও আমাদের বরিশাল থেকে ইমন এসএমএস করেছেন। এছাড়াও তিনি বলছেন যে দুঃখী, মিঠু, সোমা, নিশু 17 জন ফ্রেন্ড মিলে তারা একসঙ্গে শুনছেন আমাদেরকে, থ্যাংক ইউ। আপনাদের 17 জনকেই অগ্রিম ঈদ মোবারক। শারমিন এবং রাজন আমাদের এসএমএস করেছেন সেন্ট মার্টিন থেকে, অলরাইট, আমাদেরকে এসএমএস করেছেন রুহি হাতিরপুল থেকে। আজকে তারা অনেক বেশি ভালো লাগছে ভূত এফএম, সেটা বলেছেন। জুফি গ্রিন রোড থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মহসিন নেত্রকোনা থেকে। আচ্ছা, তিনি একটা মজার কথা বলেছেন যে এসএমএস কম পড়তে এবং বেশি বেশি গল্প বা ঘটনা শোনাতে, আবার অনেকে আবার ঘটনা চাইতে এসএমএস না পড়লে আবার অনেকে মন খারাপ করছেন। সো আমার যেটা মনে হয় যে দুটোই সমান সমান ভাবে করতে হবে, রাইট? মনিকা আমাদের লিখেছেন যে তার আজকের ঘটনাগুলো শুনতে ভালো লাগছে, যেটা বলছিলাম যে আজকে অনেক মানুষজন আছেন যারা আসলে ঢাকা ছেড়ে আপনি যাদের সাথে যোগ করার উদ্দেশ্য করেন। আমি জানি যে বাসে এবং ট্রেন, লঞ্চে সব জায়গাতে অনেক 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 ভিড় এবং এই সমস্ত জায়গায় অনেক এক্সপিরিয়েন্সের কথা শোনা হয়েছে এবং অনেক এক্সপিরিয়েন্স গুলো জানবো বলে। আর বাসে বিশেষ করে যারা আছেন, আমরা বাস নিয়ে অনেক ঘটনা এর আগেও আলোচনা করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাসে জার্নি করার সময় কোন একজন আমাদের লিসনার তিনি আমাদের একটা ঘটনা মেইল করেছিলেন যে তিনি যখন বাসে একটা সিটে একজন বৃদ্ধ লোককে দেখছেন, কিন্তু আয়নার দিকে যখন তাকাচ্ছেন তখন সেই বৃদ্ধ লোকটাকে দেখতে পাচ্ছেন, কিন্তু যখন আয়না থেকে মুখ সরিয়ে আবার সরাসরি সেই দিকে তাকাচ্ছেন তখন দেখছেন সিটটা ফাঁকা। আবার এরকমও হয় যে অনেকেই এরকম ঘটনা অনেকে বলেছেন, ইনফ্যাক্ট আমার একজন কলিগ, তার সাথেও এই ঘটনা ঘটেছে যে গাড়িতে পেছনে লাশ খাওয়ার যে দৃশ্য, এই সমস্ত ঘটনা দেখেছেন। অনেকে দেখেছেন যে রাতের বেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক অলৌকিক কিছু ঘটনার সম্মুখীন হতে অনেকের কাছ থেকে আমি শুনেছি। সুতরাং এরকম ঘটনা যদি থাকে, চোখ খোলা রাখবেন, ভূত এফএম তো শুনছেনই, এবং আমাদেরকে এসএমএস করতে ভুলবেন না। আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সঙ্গে আরো একজন লিসনার রয়েছেন এই মুহূর্তে, তিনি গেস্ট আমাদের, তার সাথে একটা ছোট্ট ঘটনা শুনবো আমরা। বলুন, আপনার নামটা বলবেন। হ্যালো লিসনার্স, আমি ইশাদ। আমি পড়াশোনার পাশাপাশি সঙ্গীতাতে ডিজাইনার হিসাবে জব করছি। যেহেতু এটা ঈদের আগে লাস্ট প্রোগ্রাম, তাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কথা না বাড়িয়ে আমি সরাসরি এক্সপিরিয়েন্সে চলে যাই। আমার বয়স তখন 7-8 বছর। তখন আমাদের পরিচিত খুব ক্লোজ এক চাচা ছিল,
তিনি আমাদের আর কি ফ্যামিলির প্যারানর্মাল ঘটনা সলভ করতেন। তো মানে কোনো ধরনের কোনো ঝামেলা হলে তিনি এসে সেটা সমাধান করে দেন। তিনি কি করতেন এমনিতে? তিনি আগে আর কি খুব ছোটখাটো একটা ব্যবসা করতেন। তো হঠাৎ আর কি ওর রাস্তার মধ্যে কোনো একটা ঘটনার কারণে তার উপর এরকম আর আমরা শুনেছি যে জিনের ভর করে। তারপর থেকে এরকম ঘটনা ওনার সাথে পরিচয়। তো এরকম এক্সপিরিয়েন্স আমাদের সাথে ঘটলেও তো এরকম সলভ সেই করতেন। তো যাই হোক, একবার আমার আম্মু তাকে ইনভাইট করে বাসায়। তারপর সে আসে, সেখানে ছোটখাটো কিছু ঘটনা ঘটে। মেইন ঘটনা হচ্ছে আমাদের পারিবারিক একটা সমস্যার কারণে আম্মুর সাথে আমার আর কি তার বাসায় যাওয়া হয়। তার বাসায় গেলাম, বেশ ভালো কথা। সেখানে রুমে কেউই ছিল না, আমি ছিলাম, আম্মু ছিলাম, আর সেই চাচা ছিলেন। তো রুমের সব বাতি জ্বালানোই ছিল, মোটামুটি নর্মাল রুমের যে পরিস্থিতি থাকে সেরকমই ছিল। তারপর আমরা বসলাম, আমি আম্মুর বাম পাশে ছিলাম, আম্মু আমার ডান পাশে ছিল। ওকে। সামনে আমাদের একটা টুল ছিল এবং টুলের ওই পাশে আমার চাচা বসেছিল, আর রুমে অন্য কেউই ছিল না। তারপর হঠাৎ চাচা কি বিড়বিড় করে বলতে বলতে হঠাৎ সে বলল আম্মুকে যে আপনি খুব শক্ত হয়ে বসেন এবং নড়াচড়া করবেন না এবং ভয় পাবেন না। আম্মু সে অনুযায়ী বসে আছে, শক্ত হয়ে, নড়াচড়া করছে না। তো 2-3 মিনিট এরকম গেল। 2-3 মিনিট কোনো সারা শব্দ নাই, সব রুমে সবাই স্তব্ধ, আমিও স্তব্ধ, আম্মু খুব শক্ত করে বসে আছে। তো হঠাৎ চাচা বিড়বিড় করে বলতে বলতে হঠাৎ সামনে যে টুলটা ছিল, টুলে খুব প্রচন্ড জোরে একটা থাপড় দেয়, যার ফলে আমি খুব স্তম্ভিত হয়ে যাই এবং ভয় পেয়ে যাই। তখন তো আমি খুব ছোট ছিলাম, মানে এমন অবস্থা হয়েছিল যে আমি বড়জোর অজ্ঞানী হয়ে যেতাম। এরকম একটা বিজলি চমকালে যেমন যেরকম শব্দ, সেরকম একটা শব্দ, মেঘের মতন একটা গর্জন। তারপর আম্মু তার কোলের দিকে তাকিয়ে দেখে। বাই চান্স আমি একটা বিষয় এখানে বলতে ভুলে গেছি যে এই ঘটনার আগে চাচা বলেছিল যে আম্মুকে তার কোলটা আঁচল দিয়ে ঢেকে রাখতে। আচ্ছা। তখন চাচা বলল এখন আপনার আঁচলটা সরান। তা আম্মু সে অনুযায়ী আঁচলটা সরালো এবং দেখে যে একটা আস্ত খাসির রানের মাংস। আচ্ছা। এবং সেটা পুরোপুরি রক্তে ভেজা, মানে মনে হচ্ছিল যে এই মাত্র খাসিটা কেটে রানটা আলাদা করে নিয়ে এসছে। আপনার চোখ তো পুরো মুহূর্তে পুরোপুরি খোলা ছিল এবং আমি দেখতে পাচ্ছি যে আশেপাশে কেউই নেই। কেউ যদি এসে দিয়েও যেত তাহলে 2-3 জন লোক অন্তত দরকার ছিল, কারণ এটা খুবই ভারী ছিল, খুব বড় ধরনের একটা খাসির রান। তারপর আম্মুকে বলল যে এটা অর্ধেক অংশ হয়তো ফকির টকিরকে দিয়ে দিতে, বাকি অংশ আমাদের পারিবারিক সমস্যার কারণে বলল এটা পরিবারের অন্যান্য লোকজনকে আর কি খাইয়ে দিতে, তারপরে এই সমস্যাটার সমাধান হবে। তো তারপর আমি বলতে পারছি না যে সমস্যাটা পরে সলভ হয়েছিল কিনা, তা আমার জানা নেই। এই ছিল ঘটনা। ওকে, সো এরকম আপনার সেই চাচা তিনি এরকম অলৌকিক কিছু ঘটনা ঘটাতে পারতেন এবং অবশ্যই আপনি যেটা বলছেন আপনার কথা অনুযায়ী জিনদের সাহায্য নিয়ে, জিনদের সাহায্য নিয়ে, এবং তিনি অনেকভাবেই এভাবে আপনাদের পরিবারের অনেক কিছু সলভ করছেন। সেই ঘটনা তো আমরা একটু পরে যাচ্ছি এবং এরকম ঘটনা আমি আরো ওনার কাছ থেকে শুনবো। আরো যে সমস্ত ঘটনা আছে সেই ঘটনাগুলোতে একটু পরেই ফিরে আসবো। তার আগে ছোট্ট একটা ব্রেক নিব। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছে একটু পরেই, কোথাও যাবে না। স্ট্রেট ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর এখন যে গানটা প্লে করছি সেটি ডিওর গান, হলি ড্রাইভার। This track was downloaded from FusionBD.com. Not FM. রাইট, শুনছেন সব সময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল। চলছে ভূত FM, ঘড়িতে সময় 12টা বেজে 44 মিনিট।
আমরা পরপর দুটো গান বাজিয়েছি। অনেকে হয়তো এটা ভালো লাগে নাই। প্রথমে হলি ডাইভার বেজেছে এবং এরপরে আরো একটা গান বেজেছে বাপ্পা মজুমদারের। তারপরে আমরা আবারও ফিরে এসেছি আপনাদের কাছে এবং দেখতে পাচ্ছি এর মাঝখানে অনেকেই এসএমএস করেছেন আমাদেরকে। শহীদ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, লিখেছেন যে এটা তার প্রথম এসএমএস, আর তিনি অনেক থ্যাঙ্কস জানিয়েছেন রেডি ফুর্তির অথরিটিকে। ওকে, আমি থ্যাঙ্কস পৌঁছে দিলাম তাদের কাছে, কারণ আমি জানি যে অনেকে এখন শুনছেন। তুর্য খিলক্ষেত থেকে এসএমএস করেছেন আমাদেরকে, হ্যামি খুলনা থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন অভিজিৎ, এবং এটা তাদের প্রথম এসএমএস। তুষার আমাদের এসএমএস করেছেন, তামিম এসএমএস করেছেন প্লিজ ভাইয়া আমার ঘটনাটা পড়ুন। এছাড়াও জুয়েল আমাদের এসএমএস করেছেন, শো অনেক ভালো লাগছে তাদের। ওকে, রিজভি আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন ইরতিজা। আচ্ছা, আদনান এসএমএস করেছেন আমাদেরকে স্কাটন থেকে। এছাড়াও মামুন আমাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিয়েছেন। আমাকে এসএমএস করেছেন রাজীব, রেজা এসএমএস করেছেন, আসিফ রাজশাহী থেকে এসএমএস করেছেন, অনিমেষ এসএমএস করেছেন এছাড়া খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জুই ফ্রম সুন্দরবন। ওকে, সুন্দরবনে কি ছুটি কাটাতে গেছেন ঈদের, আমার মনে হয় তাই। অনি এসএমএস করেছেন যাত্রাবাড়ি থেকে। এছাড়াও আমাকে এসএমএস করেছেন সিলভিয়া মংলা থেকে। অলরাইট, আমরা আরো একটা ঘটনায় যাব এবং আমাদেরকে এছাড়াও দেখি তুষার এসএমএস করেছেন কালিয়াকৈর থেকে, এটা তাদের ফার্স্ট এসএমএস। এবং না, ফার্স্ট টাইম তিনি লিখেছেন যে ফার্স্ট টাইম আমি ভূত বিলিভ করতাম না, কিন্তু এখন ভূত এফএম শোনার পরে ভূত বিলিভ করি। বাট আমরা কখনো অবশ্য বলিনি যে ভূত আপনি বিলিভ করেন বা এরকম কিছু। যদি বিশ্বাস করেন তাহলে একেবারে নিজ দায়িত্বে করবেন, যদি অবিশ্বাস করেন একেবারে নিজ দায়িত্বে করবেন। বাংলাদেশি ভূত আমাদের এসএমএস করে বলেছেন যে আমি গত 8 মাস ধরে ভূত এফএম শুনছি, বাট এটা তার প্রথম এসএমএস ছিল। অলরাইট, সো থ্যাঙ্কস আপনার প্রথম এসএমএস এর জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আপনাকে ধন্যবাদ এসএমএস দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য। আসলে ভাল লাগে যখন আপনারা এসএমএস পাঠান, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে আপনারা আমাদেরকে শুনছেন বা আপনারা আমাদের সঙ্গে আছেন। যাই হোক, অনেকেই হয়তো এসএমএস করার নিয়ম জানেন, অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদেরকে বলছি, মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি আরো একটা ইমেল পড়ব। আমাকে একজন এসএমএস ইমেলটা করেছেন, লিখেছেন যে মাঝে মাঝেই তিনি যেটা করেন সেটা হচ্ছে, আচ্ছা তিনি বলছেন যে আমার একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং ব্যাপারটা হলো যে আমি মাঝে মাঝেই রাত জেগে নেট সার্ফিং করি এবং আমার ঘরটা পুরো স্কোয়ার এবং একটু ঘিঞ্জি টাইপের, এদিক ওদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো। আমার ঘরে একটা আলমারি আছে এবং আলমারির পাশেই আমার পিসি টেবিল এবং সামনে একটা চেয়ার পাতা আছে। তো একদিন এরকমই আমি রাত জেগে সার্ফিং করছি, তখন রাত 1টা বা 1:30 এরকম হবে। আমি কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। সাডেনলি আমি দেখলাম যে জানালার নিচের একটা ফাঁকা জায়গা দিয়ে দেখা যাচ্ছে একটা শ্যাডো স্টিল দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না। আমি প্রায় রাত জাগি, বাট কোনোদিন ও জানালার নিচে ফাঁকা জায়গাটা দিয়ে ওরকম কোনো শ্যাডো দেখিনি। আমার উইয়ার্ড তেমন কোনো ফিলিংস হচ্ছিল না, কারণ যদি ওইখানে কেউ দাঁড়িয়ে থাকতো তাহলে আমাদের বাড়ির কুকুরটা নিশ্চয়ই টের পেত, বাট কুকুরটা ডাকেনি, তাই আমি তেমন কোনো অ্যাটেনশন দিলাম না ওইটার প্রতি। এরপর আবার আমি নিজের মতো কাজ করতে লাগলাম। সাডেনলি আমার ঘরের যেই জানালাটা দিয়ে ওই শ্যাডোটাকে আমি দেখছিলাম, সেই জানালাটা একটা ধাক্কা লাগলো এবং ধাক্কাটা বেশ জোরেই লাগলো। জানালার ছিটকানিটা দেওয়া না থাকলে জানালাটা খুলে যেত, এমন জোরেই ধাক্কাটা মারা হয়েছিল। তো আমি চমকে উঠি, যদিও আমার কানে হেডফোন দেওয়া ছিল, বাট জানালার সাডেন মুভমেন্টটা আমার নজর কেড়েছিল। এইটার পর আমি বেশ ভয় পেয়ে যাই, বাট ভয় কাটানোর জন্য আমি জিনিসটাকে আবারও ইগনোর করি অ্যান্ড হেডফোনের সাউন্ডটা আরো বাড়িয়ে দিয়ে নিজের মতো কাজ করতে থাকি। আমার একটু একটু ভয় লাগতে শুরু করে, বাট আমি ভয়টা পুরোপুরি ইগনোর করার চেষ্টা করি। এর কিছুক্ষণ পর আমি হেডফোনের মধ্যে দিয়ে শুনতে পাই যে আমাকে আমার মা ডাকছে। আমি কান থেকে হেডফোনটা কিছুক্ষণ নামিয়ে রাখি, বাট কোনো আওয়াজ শুনতে পাই না। এরপর আমি ভাবি হয়তো এইটা আমার মনের ভুল। এরপর আমি আবার আগের মতো হেডফোন দিয়ে গান শুনতে থাকি, বাট এইবারও ঠিক সেম ভাবেই আমার মা
ডাক দেওয়ার আওয়াজ পাই। এরপর আমি মার ঘরে গিয়ে দেখি মা ঘুমোচ্ছে। অ্যান্ড এবার আমার ঘরে ফিরে আমি আবারও ঘরে ফিরে আসি। তখনই ঠিক আমার ভয় লাগছিল না। তখন ঠিক আমার ভয় লাগছিল না এবং আমি কাজ করতে থাকি। এরপর বেশ অনেক দিন ধরেই কোনো প্রবলেম হয় না। এরপর ভোর 3:45 দিকে যখন অল্প অল্প আলো ফুটতে শুরু করেছে, তখন আমি বের হয়ে এবং লক্ষ্য করি যে জানালার বাইরে একটা শ্যাডো ঠিক রাতের মতোই স্টিল দাঁড়িয়ে আছে। এইবার আমি একটু সাহস করে আমার রুম থেকে বেরিয়ে করিডোরের দিকে যাই, যেখান থেকে আমাদের বাড়ির উঠোনটা দেখা যায়। আমি গিয়ে পুরো অবাক হয়ে গেলাম, দেখি আমারই মতো একটা ফিগার দাঁড়ানো, বাট ফিগারটা সেমি ট্রান্সপারেন্ট। বাট আমার কুকুরটা কোনো রকম প্রোটেস্ট করছিল না, অর্থাৎ যিনি মেলটি করছেন তার মতনই একজন মানুষ তার সামনে দাঁড়ানো, এবং কুকুরটা কোনো প্রোটেস্ট করছে না। মনে হচ্ছিল যে আমার কুকুরটা ওই ফিগারটা চেনে। এরপর আমি জোরে চিৎকার দিয়ে আমার মার কাছে চলে যাই। মা বাবাকে দৌড়ে এসে দেখি যে ওখানে কেউ নেই। এরপর 4 দিন আমি জ্বরে ভুগেছি। তারপর আমাদের বাড়িতে তান্ত্রিক ডেকে আমাকে ঝাড়িয়ে দেওয়া হয়, আমাকে একটা তাবিজ দেওয়া হয়, এন্ড আমি স্টিল ওই তাবিজটা পড়ি। এখন আর এরকম কোনো প্রবলেম আমি ফেস করি না। অর্থাৎ এটা আমি জানি না যে পরে যখন সবাই মিলে এসছেন তখন কিছু পাওয়া যায়নি। আমি শুনেছি যে কুকুর, বিড়াল এরা অনেক কিছু টের পায়, তারাও টের পায়নি। হয়তো এটা হ্যালুসিনেশনও হতে পারে, আই ডোন্ট নো, বাট আমি গেস করে বলছি আর কি, যে হতেই পারে হ্যালুসিনেশন। বাট মাঝরাতে যদি হঠাৎ করে আপনি দেখেন যে আপনার ঘরে জানালার পাশে আপনারই মতো একটা ফিগার দাঁড়িয়ে আছে, হুবহু আপনার মতন দেখতে, বা ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করছে যে কিনা একদমই আপনার মতো দেখতে, কেমন লাগবে? আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সটা মোটেই কোনো ভালো এক্সপিরিয়েন্স বা সুখের এক্সপিরিয়েন্স হবে না। ইভেন আমার এখন এই গল্পটা বা এই ঘটনাটা পড়তে গিয়ে মনে হলো, বারবার করে মনে হচ্ছিল যে সত্যিই তো আপনার যে এখন যে জার্নি করছেন, জার্নিতেই বা আপনি যদি এই মুহূর্তে দেখেন যে আপনার পাশের সিটে ঠিক আপনার মতোই একজন মানুষ বসে আছে, অল্প অল্প আলোতে রাস্তার পাশ দিয়ে কোনো বাস বা কোনো ট্রাক পাস করার সময় আপনি সেই আলোতে দেখতে পাচ্ছেন যে আপনার পাশেই এইরকম একজন মানুষ ঠিক আপনার মতোই দেখতে বসে আপনার সাথে জার্নি করছে। কেমন লাগবে? আপনি হয়তো লঞ্চে আছেন, আপনি হয়তো ট্রেনে আছেন, আপনি হয়তো বাসে আছেন। সো এই এক্সপেরিয়েন্স গুলো খুব উইয়ার্ড হয়। এবং আপনি এখন যদি সত্যি রোডে থেকে থাকেন এবং রোড থেকে আমাদের SMS করতে পারেন। SMS করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি আমাকে বেলি রেনু SMS করেছেন ফ্রম যশোর। এছাড়াও রহিমা খুলনা থেকে আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন সৈকত। এছাড়াও গফুর আমাদের SMS করেছেন। আশিক বরিশাল থেকে SMS করেছেন এবং আমাকে বলছেন যে তিনি বলছেন যে আপনি কি ভূত বলতে কিছু আছে, আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি বা না করি, আমার সাথে এক্সপিরিয়েন্স ঘটেছে। ইনফ্যাক্ট বিশ্বাস করি বা না করি কিচ্ছু যায় আসে না। প্রশ্নটা হওয়া উচিত ছিল যে আমি ভয় পাই কি ভয় পাই না। আসলে আমি ভয় পাই। আর সেই ক্ষেত্রে ভূত এফএমও যেগুলো আপনারা শুনছেন সেগুলো সত্যি কারোর সাথে ঘটেছিল কিনা, বা আপনারা আসলে এরকম প্যারানর্মাল কোনো ব্যাপার স্যাপার বা এরকম কোনো একটা ওয়ার্ল্ড আছে কিনা, উই ডোন্ট নো। বাট প্রশ্নটা হচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন বা মজা পাচ্ছেন কিনা। আর এখানে যারা আসেন তারা খুব আন্তরিকভাবেই তাদের জীবনের ঘটনাগুলো বলেন এবং তারা তাদের দায়িত্বে এই ঘটনাগুলো বলেন। আমাদেরকে তালিক SMS করেছেন বরিশাল থেকে। এছাড়াও অনিমেষ SMS করেছেন আমাদেরকে, রবিউল SMS করেছেন তুষ্টি। আমরা আরো একবার আমাদের গেস্টের কাছে যাব এবং প্রথম যিনি ঘটনা বলেছিলেন, এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলেন, তার কাছে আমি আবারও ফিরে যাব এবং আপনার সেকেন্ড একটা লাশ নিয়ে একটা ঘটনা আছে শুনেছিলাম, সেই ঘটনাটা আমি একটু শুনতে চাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, লাশ ঘর নিয়ে রাইট। আপনার নামটা একবার বলবেন? আচ্ছা, আমি মিথুন। আমার এই সেকেন্ড ঘটনাটা ঘটেছিল বরিশালে। আমি এর আগের বার যখন এসেছিলাম তখনও বলছিলাম যে বরিশাল মুসলিম গোরস্থানে আমার বাসা। আচ্ছা। তো গোরস্থানের বাসা হওয়ার ফলে মানে ওখানে গোরস্থান রিলেটেড অনেকগুলা ঘটনাই আসলে আমি শুনেছি এবং এক্সপিরিয়েন্স করেছি। তো এবারে যে ঘটনাটা, এটা আমার এক ক্লোজেস্ট ফ্রেন্ডের সাথে ঘটেছিল। তো আমরা মাগরিব নামাজ পড়ে যার যার বাসায় চলে যেতাম একটা আড্ডা শেষ করে। তো ওই গোরস্থানের আমার এক ফ্রেন্ডের বাসা ছিল, যার বাসার, আচ্ছা তার আগে আমি একটু বলি নেই, আমাদের গোরস্থানে একটা মানে লাশ গোসল করানোর একটা ঘর ছিল, যে ঘরটাতে মানে সাধারণত লাশ গোসল করানো হয় এবং এই ঘরটা নিয়ে বিভিন্ন ধরনের রিউমার ছিল এবং
সবাই চেষ্টা করতে ঘরটাকে একটু এড়িয়ে চলার। আচ্ছা। তো আমরাও মোটামুটি এই ঘরটার আশেপাশে দিয়ে খুব একটা যেতাম না। ওকে। তো একদিনের ঘটনা, যেদিন আমরা আড্ডা শেষ করে মাগরিব নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম। তো আমার এক ফ্রেন্ড যাবে ওর বাসায়। তো ওর বাসায় যাওয়ার জন্য গোরস্থানের ভিতর থেকে একটি শর্টকাট ছিল, যে ওই লাশ ঘরের পাশ দিয়ে যাওয়া লাগে আর কি। তো ও জিনিসটা মানে ওই শর্টকাটটা ও প্রায় ইউজ করতো আর কি। তো যেত, তো ওই দিন মানে অ্যাজ ইউজুয়াল যাচ্ছিল, যাওয়ার সময় হঠাৎ করে মানে ওটার সামনে এসে দেখে যে দরজাটা খোলা। আর ওটার দরজাটা সাধারণত বন্ধ থাকতো, লাশটা আসলে খোলা হতো এবং পাশে লোকজন থাকতো, মানে লাশের সাথে যারা রিলেটিভ ছিল তারা হয়তো লাশ গোসল করানোর লোকজন থাকতো। তো ও দেখে যে দরজা খোলা হতো, আশেপাশে কোনো লোকজন নেই, ঘটনাটা কি। তো ও একটু কিউরিওসিটির বলেই ঘরটার ভিতরে একটু উকি দেয়, দেখে যে একটা লোক বসে আছে মাথা নিচু করে, দুই হাত হাঁটুর উপরে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, ঘরটার ভিতরের লাইট অফ করা ছিল, পিছনে একটা লাইট জ্বলতেছিল এবং ঘরটার একটাই দরজা, কোনো জানালা নেই, কয়েকটি বড় বড় ফুঁকা আছে, ওটা থেকেই লাইট গুলো আসছিল। তো ও এটা দেখার পর জিজ্ঞেস করে, মানে ওর কাছে একটু মানে অড লাগে যে এটার ভিতর তো সাধারণত কেউ থাকে না, আর এইভাবে এক লোক বসেছে, কারণটা কি। তো একটু সাহস নিয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি কে? তো জিজ্ঞেস করার পরে ওই লোক বলে যে আমি, মানে 2-3 বার জিজ্ঞেস করো। তো একবার বলে যে আমি জালাল। তো বলে যে আপনি জালাল, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি এখানে কি করেন? তো লোক বলে, আবার 2-3 বার প্রশ্ন করলো। তো উনি তৃতীয়বার আবার অ্যান্সার করলো যে আমি তো এখানেই থাকি। তো ও বললো যে বুঝলো যে হয়তো পাগল টাগল টাইপের কিছু একটা হতে পারে। তো ও জিনিসটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, তো ওখান থেকে চলে যাওয়া ছিল। তো ওই লোকটা হঠাৎ করে পিছন দিয়ে রাখ দিয়ে বললো দরজা চাপ দিয়ে যান। তো ও দরজা চাপ দেয়নি, ও সোজা ওখান থেকে চলে এসছে। তো চলে কিছুক্ষণ সামনে এগোনোর পর আমাদের ওখানকার গোরস্থানে একজন কেয়ারটেকারের মতো ছিল। তো ওনার সাথে দেখা, বললো যে আঙ্কেল আপনাদের ওই লাশ ঘরের ভিতর একটা লোক বসে আছে, দেখলাম একটু অদ্ভুত টাইপের মনে হলো লোকটাকে। তখন বললো যে কেন, লাশ ঘরে তো কারো কিছু থাকার কথা না, কারণ আমার ওইটা চাবি একমাত্র আমার কাছেই থাকে, লাশ আসলে খুলে দিই, তো ওরা গোসল টোসল করায়। তো ও বললো যে না আমি দেখলাম একমাত্র একটা লোকে। না এটা অসম্ভব, তুমি ভুল টুল দেখছো হয়তো। তারপর ওর পিড়াপিড়িতে আঙ্কেল ওর সাথে আসে এবং আসার পরে যে দেখে যে দরজাটা লক করা। ওকে। দরজা লক করা, এবং আঙ্কেল বলে এই যে লক করা, তুমি কি দেখছো? বলছেন না দরজা খোলা ছিল এবং ওই লোকের সাথে আমার কথা হয়েছে এবং যাওয়ার সময় আমার বলছে যে তুমি দরজা চাপ দিয়ে যাও, কিন্তু আমি চাপ দিইনি, আমি চলে আসি সোজা। আঙ্কেল বললো যে না এটা তুমি কারে দেখছো? আছে তোমার সাথে কি কথা হয়েছে? নামটাম বলছে কখনো? তো নাম বলছে যে জালাল। জালাল, আচ্ছা দেখতে কেমন? দেখতে তো আসলে আমি অন্ধকারের ভিতরে যতটুকু দেখছি যে লুঙ্গি পরা খালি এক লোক, চুল বড়, কালো, গায়ের রং কালো এবং শুকনা মতো, মাথা নিচু করে বসা। বলে যে জালাল নামে আমাদের এখানে এক লোক ছিল, যে এখানে লাশ গোসল করানোর কাজ করতো। তো ও তো মারা গেছে আরো 3 বছর আগে, ওই যে ওইটা ওর কবর পাশে দেখাই দিল। না লাশ যেখানে ধোয়ানো হয় তার পাশেই, তার একটু পাশেই ওর কবর, জালাল সাহেবের কবরটা ছিল, জালালের কবরটা ছিল। তো এইটা শোনার পর আমার ফ্রেন্ড খুবই ঘাবড়ে গেল যে ইটস কোয়াইট ইম্পসিবল, যে এটা তো আসলে যে লোক মারা গেছে সেই লোককে আমি কিভাবে দেখব, সেই লোককে আমি কিভাবে দেখব। আরেকটা নিশ্চয়ই জানালার সাথে তার আগে পরিচয় ছিল। আরেকটা বিষয় ছিল যে ও এই গোরস্থান রোড এলাকায় আসছে 1 বছর আগে, আর জালাল মারা গেছে 3 বছর আগে। তো মানে এমন যদি হতো যে ওর সাথে একটা মানে হ্যালুসিনেশন টাইপের কিছু বা কিছু একটা করতো, এরকমই না, একদম সামথিং আউট অফ নাথিং এর ভিতর থেকে একটা লোক এসে ওর কাছে মানে ওর সাথে আলাপ হলো। তো জিনিসটা আসলে আমাদের কাছে যখন বললো, আমাদেরকে বেশ একটা নাড়া দিয়েছিল ঘটনাটা। যে এবং আমরা এর আগে বিভিন্ন লোকের কাছে ওই ঘর সম্বন্ধে বিভিন্ন ঘটনা শুনছি, কিন্তু এই ঘটনাটা আমাদেরই সার্কেলের একজনের সাথে ঘটলো, এই মানে যার ফলে আমরাও এরপর থেকে আর ওই ঘরের ধারে কাছে আরো যেতাম না আর কি। ওকে, সো এই ছিল ঘটনা। আচ্ছা আমরা কিছু SMS দেখে আসি। আমাদের কাছে বেশ কিছু SMS এর মধ্যে আবার চলে এসছে। আমাদেরকে মামুন বরিশাল থেকে SMS করেছেন এবং আমাদেরকে কানুন লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ। এবং তিনি বলছেন যে একজন আমাদের SMS করেছেন, নামটা লিখেননি, যশোর থেকে। আচ্ছা না, নাম লিখেছেন সাবাইয়াস সামথিং, আমি নামটা পড়তে পারলাম না, সরি। বাট তিনি লিখেছেন যে এটা খুবই ইন্টারেস্টিং লাগছে তার কাছে ব্যাপারগুলো, বাট তিনি বিশ্বাস করেন না। দ্যাটস অ্যানাদার ইস্যু। আমি বলছি না যে বিশ্বাস করতেই হবে। আচ্ছা আমাদেরকে এছাড়াও অন্যা SMS করেছেন, প্রমি খুলনা থেকে SMS করেছেন সুদীপ্তা মনির SMS করেছেন আমাদেরকে বরিশাল থেকে, এবং তিনি আমাদেরকে
বলছেন যে ভূত এফএম শুনতে শুনতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, তার পাশে দেখতে পাচ্ছেন তিনি একটা বিড়াল দেখে নিশ্চয়ই ভয় পেয়েছেন, ভয় পেয়ে চমকে উঠেছেন আর কি। আমাদেরকে এছাড়াও এসএসসি তারেক এসএমএস করেছেন এবং তার গ্রামে অনেক অনেক ঘটনা আছে। ভাই আপনার যদি ঘটনা থাকে তাহলে বলবো যে অবশ্যই আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আপনার ইমেলগুলো যদিও এই সপ্তাহে পড়া হবে না, নেক্সট উইকের জন্য আমরা রেখে দেবো এবং নেক্সট উইকে আপনার ইমেল থেকে মানে আপনাদের পাঠানো ইমেল থেকে বাছাই করা সেরা ইমেলগুলো আপনাদেরকে পড়ে শোনাবো এবং যারা স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন তাদের তো কথাই নেই। অবশ্যই উল্লেখ করে দিবেন নাম, ঠিকানা এবং ফোন নাম্বারের সাথে আপনি স্টুডিওতে এসে আপনার এক্সপিরিয়েন্স নিজে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার এক্সপিরিয়েন্সটা পড়ে শোনাই। এছাড়াও আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন উজ্জ্বল, আমাদেরকে এছাড়াও পিয়াস এসএমএস করেছেন, আশিকুল এসএমএস করেছেন সিলেট থেকে।